এবার আমরা হচ্ছে তোমার ক্লাস 10-এর যে চ্যাপ্টার 2 সরল সুদ কষা তার 16 থেকে 20 নম্বর পর্যন্ত অঙ্কগুলো আমরা করব। প্রথম যদি আমরা 16 নম্বরের অঙ্কটা দেখি, সেখানে বলছে যে টোটাল ব্যাংক এবং পোস্ট অফিসে রেখেছে হচ্ছে 1,00,000 টাকা। ঠিক আছে, এবার যদি আমি এই ক্ষেত্রে ধরি যে ব্যাংকে রেখেছে এক্স টাকা, তাহলে আমি পোস্ট অফিসে কত রেখেছে 1,00,000 মাইনাস এক্স টাকা। এবার এই ক্ষেত্রে আমরা বছর ধরবো 1 বছর। ঠিক আছে, এবার সেই ক্ষেত্রে আমরা এটা 16 দাগের অঙ্কটা করছি। এবার আমরা ব্যাংকে পাওয়া সুদ যদি বার করি, এবার 5% হচ্ছে আমাদের বার্ষিক শতকরা সরল সুদের হার, আমাদের সেটা বলে দিয়েছে। তাহলে আমরা যদি ব্যাংকে থেকে পাওয়া সুদ এবং পোস্ট অফিস থেকে পাওয়া সুদ দুটো বার করি এবং সেই দুটো যোগ করি, সেটা কিন্তু অলরেডি আমাদের প্রশ্নে বলা আছে কত, 5,400 টাকা। তাহলে আমরা কি করব, প্রথমে ধরবো যে ব্যাংকে রেখেছে এক্স টাকা, তাহলে পোস্ট অফিসে রেখেছে 1,00,000 মাইনাস এক্স টাকা। টি সমান সমান 1, মানে 1 বছর ধরছি আমরা। বার্ষিক সরল সুদের হার হচ্ছে 5 এবং পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার হচ্ছে 6। এবার আমরা ওই ব্যাংক এবং পোস্ট অফিসে থেকে পাওয়া যে সুদ, সেই দুটো বার করব এবং সেই দুটো যোগ করব, এবং সেই দুটো যোগ করার পর আমরা সেটা সমান করে দেব 5,400, কারণ আমাদের প্রশ্নে সেটা বলা আছে যে দুটো মানে ব্যাংক এবং পোস্ট অফিস থেকে পাওয়া সুদ টোটাল হচ্ছে 5,400 টাকা। ঠিক আছে, তাহলে 16 দাগের অঙ্কটা যদি আমরা প্রথমে করি, 16 দাগের অঙ্কটা প্রথমে আমরা কি বলছি যে ধরো ব্যাংকে রেখেছে এক্স টাকা। ঠিক আছে, এটা ব্যাংকে, তাহলে পোস্ট অফিসে রাখবে কত, 1,00,000 মাইনাস এক্স টাকা। আচ্ছা, আমি নর্মালি এইভাবে করাবো, এবার তোমরা আমি যখন বলবো সেটা খুব ভালোভাবে শুনবে এবং তোমাদের খাতাতে তোমরা সেটা লিখে নেবে তোমাদের মতো। তাহলে আমরা কি বললাম যে ব্যাংকে রেখেছি এক্স টাকা, তাহলে পোস্ট অফিসে রেখেছি 1,00,000 মাইনাস এক্স টাকা। এবার সেই ক্ষেত্রে আমাদের টি সমান সমান কত ধরেছি, 1 বছর ধরেছি। এবার আমাদের ব্যাংকের ক্ষেত্রে পাওয়া সুদ যদি আমরা বার করি, সেটা আমরা যদি I1 নাম দিই, ব্যাংক থেকে পাওয়া সুদ এটা, সেটা সমান সমান PRT/100। এটার ক্ষেত্রে পি আমাদের কত, সেটা হচ্ছে আমাদের এক্স, আর কত, আর হচ্ছে আমাদের 5, আর বছর আমরা কত ধরেছি, 1 ধরেছি, বাই 100 হয়ে গেল। তাহলে এটা আমাদের ব্যাংক থেকে পাওয়া সুদটা বার হলো। এবার আমরা যদি পোস্ট অফিসের ক্ষেত্রে সুদটা বার করি, সেটার আমরা নাম দিচ্ছি I2, সেটা কত হবে। এবার পোস্ট অফিসে কত টাকা রেখেছে, পোস্ট অফিসে রেখেছে 1,00,000 মাইনাস এক্স, এবং এটার ক্ষেত্রে বার্ষিক শতকরা সরল সুদের হার হচ্ছে 6, বছর হচ্ছে 1 এবং 100। তাহলে জিনিসটা এই পর্যন্ত আপাতত বুঝতে পেরেছো যে ব্যাংকে রেখেছে ধরছো এক্স টাকা, তাহলে পোস্ট অফিসে রেখেছে কত, 1,00,000 মাইনাস এক্স, কারণ টোটাল ব্যাংক এবং পোস্ট অফিস মিলিয়ে রেখেছিল হচ্ছে 1,00,000 টাকা। এবার আমরা বছর ধরছি টি সমান সমান 1, এবং আমাদের বলে দিয়েছে যে ব্যাংকের ক্ষেত্রে শতকরা সরল সুদের হার হচ্ছে 5 এবং পোস্ট অফিসের ক্ষেত্রে বার্ষিক শতকরা সরল সুদের হার হচ্ছে 6। তাহলে আমরা ব্যাংকের ক্ষেত্রে যে সুদ পাবো সেটা বার করছি এবং পোস্ট অফিসের ক্ষেত্রে যে সুদ পাবো সেটা বার করছি। এবার প্রশ্নে বলেছে যে এই দুটো সুদের যোগফল সেটা হচ্ছে 5,400 টাকা। এবার আমরা সেটা সমান সমান করব। আচ্ছা, এটা তোমরা টুকে নাও, তারপর আমি মুছে দেবো আর কি। আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে 5x/100 এটা হচ্ছে আমাদের ব্যাংক থেকে পাওয়া সুদ, প্লাস 1,00,000 মাইনাস এক্স ইন্টু 6/100, এইটা হচ্ছে আমাদের পোস্ট অফিস থেকে পাওয়া সুদ, এবং সেই দুটো টোটাল কত হচ্ছে 5,400 টাকা। এবার তোমাদের এইটাকে সমাধান করতে হবে এক্সের জন্য। তাহলে যদি আমরা করি সেই সমাধানটা, সেটা কত আসবে,
এটা ওদিকে গুণ হয়ে যাচ্ছে। এবার তাহলে 5x মাইনাস 6x সেটা কত হবে? মাইনাস এক্স হবে। এবং এই যে 6,00,000টা সেটা ওদিকে গেলে আমাদের মাইনাস কত পাবো? মাইনাস আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে মাইনাস পাবো হচ্ছে তোমার 60,000। ঠিক আছে, তাহলে এক্স সমান সমান কত হচ্ছে? 60,000। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে আমাদের ব্যাংকে রেখেছে কত টাকা? সেটা হচ্ছে আমাদের 60,000 টাকা। তাহলে এবার পোস্ট অফিসে কত রেখেছে? আমরা কি জানি যে 1,00,000 টাকা তো টোটাল। এবার আমাদের যদি ব্যাংকে রাখে 60,000 টাকা, তাহলে পোস্ট অফিসে রেখেছে কত টাকা? নিশ্চয়ই 40,000 টাকা। তাহলে এইটা রেখেছে আমাদের ব্যাংকে, এইটা রেখেছে আমাদের পোস্ট অফিসে। তাহলে এই আমাদের 16 নম্বরের যে প্রশ্নটা সেটা কিন্তু হয়ে গেল, যে অঙ্কটা আর কি। ঠিক আছে, আচ্ছা তোমরা 17 নম্বরের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা তোমরা নিজেরা ট্রাই করবে একদম 16টারই মতো। যদি না পারো তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, আমি আবার করে দেব, কিন্তু নিজেরা 17 নম্বরের অঙ্কটা ট্রাই করবে। আচ্ছা 18 নম্বরের যে অঙ্কটা, সেখানে বার্ষিক শতকরা সরল সুদের হার বলে দিয়েছে 5%। এইটার ক্ষেত্রে তোমাদের কিন্তু 3বার সুদ বার করতে হবে। কখন কখন? দেখো, প্রথম 3 মাসের ক্ষেত্রে তোমাদের সুদ প্রথমে বার করতে হবে। প্রথম 3 মাসের ক্ষেত্রে তোমাদের যে আসল সেটা কিন্তু থাকবে হচ্ছে তোমাদের 15,000 টাকা। বার্ষিক শতকরা সরল সুদের হার যেটা, সেটা সবসময় একই থাকবে, সেটা হচ্ছে 5%। আর প্রথম ক্ষেত্রে টিটা হবে তোমাদের 3 মাস। এবার আমি তোমাদের কি বলেছি যে সরল মানে এই যে সরল সুদ, এই সরল সুদের ক্ষেত্রে যে টি সেটা কিন্তু তোমাদের বছরে ধরতে হবে। এবার আমাদের আছে কিসে? 3 মাস, তাই তো? এবার সেই 3 মাসটাকে যদি আমাদের বছরে নিয়ে যেতে হয়, আমাদের কি করতে হবে? 3/12, তাই তো? তাহলে 3 মাসটাকে যদি আমরা বছরে কনভার্ট করি, সেটা হয়ে যাবে 3/12 বছর, যেটা আসবে 1/4 বছর। এবার সেই ক্ষেত্রে আমরা প্রথমে কী বার করব? আমরা সুদ বার করব। ঠিক আছে, এবারে আমরা করছি হচ্ছে 18টা। তাহলে 18-এর ক্ষেত্রে আমাদের আর কি বলেছে? আর হচ্ছে 5%। ঠিক আছে, এবারে প্রথম 3 মাসের ক্ষেত্রে আমরা বার করছি। প্রথম 3 মাস, প্রথম 3 মাসের ক্ষেত্রে, তাহলে সেই প্রথম 3 মাসের ক্ষেত্রে আমাদের আসল কত? 15,000 টাকা। ঠিক আছে, এবার আমাদের টি বছরটা কি? 3 মাস, সেটাকে আমরা যদি বছরে কনভার্ট করি 3/12 বছর, তাহলে সেটা চলে আসছে 1/4 বছর। এবার এইটার ক্ষেত্রে আমাদের এই প্রথম 3 মাসের ক্ষেত্রে আমাদের সুদ বার করতে হবে। সেটা হচ্ছে কত? I ইকুয়ালস টু PRT/100। এবার আমাদের এখানে পি কত? 15,000 টাকা, ইন্টু আর কত? 5%, টি কত? 1/4 আর 100। এই শূন্য কেটে যাবে। এবার এটা যদি তোমরা বার করো, সেটা আসবে হচ্ছে তোমাদের 187.5 এত টাকা। ঠিক আছে, তাহলে প্রথম 3 মাসের ক্ষেত্রে 5% সরল সুদের হারে 15,000 টাকার ওপর 3 মাসে 178.5 টাকা তোমাদের সুদ হবে। এবার তারপরে কি বলছে যে 3 মাস পরে সেখান থেকে তোমাদের যে 15,000 টাকাটা ছিল, সেই 15,000 টাকা থেকে 3,000 টাকা তুলে নেবে। তাহলে 3 মাস পরে তোমাদের আসল কত হয়ে যাবে? 12,000 টাকা। 15,000 টাকা ছিল, 3,000 টাকা তুলে নিয়েছে, তাহলে 12,000 টাকা হয়ে যাবে। ঠিক আছে, আবারও এইটা কিন্তু 3 মাসের জন্য তোমাকে সুদ বার করতে হবে। কারণ কি? কারণ বলছে যে এই যে 3,000 টাকা তুলে নিল, তার আবার 3 মাস পরে 8,000 টাকা ফেলবে। তার মানে এই যে 3,000 টাকা তুলে নেওয়ার পর 3 মাস হওয়া পর্যন্ত তোমার 12,000 টাকার ওপর কিন্তু সুদ লাগবে, সুদ পাবে তুমি। তাহলে সেই 3 মাসের জন্য আমাদের প্রথমে আবার সুদ বার করতে হবে। আচ্ছা, এইটা যদি তোমাদের হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আমি এটা মুছে এবার পরবর্তী যে 3 মাসের জন্য সুদ বার করব সেটা আমরা দেখব।
তাহলে এবারে আমাদের আসল কত হয়ে যাচ্ছে, মাইনাস 3,000 টাকা। তাহলে কত হয়ে যাচ্ছে, 12,000 টাকা পড়ে থাকছে। এবার টি এটার ক্ষেত্রে কত, 3 মাস, সেটা আমরা জানি বছরে কনভার্ট করলে 1/4 বছর হবে, তাই তো। এবার এটার ক্ষেত্রে আমাদের যদি সূত্রটা বার করি সেটা কত হবে, তাহলে আই ইজ ইকুয়ালস টু পি আর টি বাই 100। এটার ক্ষেত্রে এবার আমাদের পি কত, 12,000, আর কত, বার্ষিক শতকরা সরল সুদের হার 5% আমাদের বলাই আছে, 1/4/100। এটা যদি তোমরা করো সেক্ষেত্রে আসবে তোমাদের হচ্ছে 150 টাকা। তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে এই 12,000 টাকার ওপর 5% সরল সুদের হারে 3 মাসের জন্য যে সুদ পাবে তোমরা সেটা হচ্ছে 150 টাকা। ঠিক আছে, এটা হয়ে গেল তোমাদের 3 মাসের জন্য। এবার পরবর্তী তোমাদের করতে হবে 6 মাসের জন্য, কারণ তোমাদের ওখানে প্রশ্নে বলেছে যে 1 বছর পরে ওই টাকাটা তুলে নেবে। মানে টোটাল তাহলে আপাতত ক মাস হলো, প্রথমে 3 মাস করলাম আর এই 3 মাস করলাম, তাহলে 6 মাস হলো। এখনও তাহলে বাকি রয়েছে একটা কমপ্লিট বছর হওয়ার 6 মাস। তাহলে একটা কমপ্লিট বছর হওয়ার জন্য এখনও 6 মাস পড়ে আছে। তাহলে আমাদের কি করতে হবে, এবার পরবর্তী 6 মাসের জন্য যে সুদ পাবো সেটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এখনও পর্যন্ত আমাদের আসল কত, 12,000 টাকা। তাহলে এইবার বলছে যে ওই 12,000 তো আছে অলরেডি, তার সাথে আমাদের আরও 8,000 টাকা ফেলবে। তাহলে টোটাল কত হয়ে যাবে, 20,000 টাকা। 5% সরল সুদের হারে 6 মাসের জন্য কত সুদ পাবে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে পরবর্তী এবার 6 মাসের জন্য আমাদের এটা বার করতে হবে। এটা হয়ে যাবে তোমার 6 মাস। তাহলে এটার ক্ষেত্রে আমাদের পি আসল কত হয়ে যাবে, 12,000 প্লাস 8,000, তাহলে হয়ে যাবে হচ্ছে 20,000 টাকা। টি কত, টি হবে তোমার 6 মাস বা 1/2 বছর হয়ে গেল। আর আমাদের আর তো বলাই আছে। এটার ক্ষেত্রে এবার যদি আমরা সুদটা বার করি সেটা হচ্ছে আই ইজ ইকুয়ালস টু পি আর টি বাই 100। পি কত, 20,000, আর কত 5, টি কত 1/2/100। এটা যদি আমরা করি পাবো হচ্ছে আমরা 500 টাকা। ঠিক আছে, তাহলে আমরা প্রথম 3 মাসের জন্য 15,000 টাকার ওপর সুদ পাচ্ছিলাম 178.5 টাকা। তার পরবর্তী 3 মাসের জন্য 12,000 টাকার ওপর 5% সরল সুদের হারে 3 মাসের জন্য আমরা সুদ পাচ্ছি কত, 150 টাকা। এবং পরবর্তী 6 মাসের জন্য 20,000 টাকার ওপর 5% সরল সুদের হারে আমরা 6 মাসের জন্য যে সুদটা পাবো সেটা হচ্ছে 500 টাকা। তাহলে টোটাল আমরা 1 বছরে সুদ কত পাবো, প্রথম 3 মাসের জন্য যে যত সুদ পেয়েছি, তারপরে 3 মাসের জন্য যত সুদ পেয়েছি এবং বাকি 6 মাসের জন্য যত সুদ পেয়েছি, সেই তিনটে যদি আমরা যোগ করে দিই তাহলে ওই 1 বছরের জন্য টোটাল আমরা সুদ পেয়েছি কত টাকা। এবার সেটা যদি আমরা বার করি, আচ্ছা এটা টুকে নাও হয়েছে। এবার সেটা যদি আমরা বার করি মোট, তাহলে আমাদের সুদ কত হয়েছে, 178.5 প্লাস 150 প্লাস 500, তাহলে সেটা হয় হচ্ছে তোমার 837.5 টাকা। তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল সুদ। এবার তোমাদের প্রশ্নে মানে যেটা চেয়েছে সেটা হচ্ছে সুদ আসল, টোটাল সুদ আসল কত। এবার বছরের শেষে তোমাদের আসলে কত পড়েছিল, 20,000 টাকা পড়েছিল। তাহলে কি হলো, তোমাদের আসল সেক্ষেত্রে কিন্তু 20,000 টাকাটাই ধরতে হবে। ঠিক আছে, তোমাদের আসল এখানে কিন্তু 20,000 টাকাটা ধরতে হবে, যেটা একদম শেষে তোমাদের যেটা ছিল, মানে যেটা 12,000 টাকা অলরেডি ছিল এবং আরও 8,000 টাকা যা ফেলেছিলে, মোট মিলিয়ে যে 20,000 টাকা হয়েছিল ওইটা তোমাদের কিন্তু আসল ধরতে হবে ওইটা। এবং এই সারা বছরে যে 837.5 টাকা সুদ পেলে সেটা যদি তোমরা যোগ করে দাও তাহলে তোমাদের টোটাল সুদ আসল পেয়ে যাবে। তাহলে এইটা হবে তোমাদের উত্তর, টোটাল সুদ আসল হচ্ছে
এত টাকা। বুঝতে পেরেছ? এটা হয়ে গেল তোমাদের 18টা। এবার 19-এরটা দেখো, 19-এরটা কী বলছে? 19-এরটা বলছে বার্ষিক সরল সুদের হার কত? 12%। এবার আসল কত? আসল হচ্ছে 2,40,000 টাকা। ঠিক আছে? এবার এখানে তোমাদের একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। কি ভালোভাবে বুঝতে হবে? বলছে যে এই যে 2,40,000 টাকা ধার নিয়েছিল 12% সরল সুদের হারে, সেটা কত বছর পরে শোধ করবে, এবং তার সাথে সাথে আরও একটা জিনিস বলেছে যে ও যে বছর ধার নিচ্ছে তার 1 বছর পরে থেকে বাড়ি ভাড়া দেবে। প্রতি মাসে কত টাকা করে দেবে? প্রতি মাসে তোমার 5,200 টাকা করে ভাড়া দেবে। দেওয়ার পরে ওই যে টাকাটা উঠবে সেটা দিয়ে ও টাকাটা, ও যে ব্যাংক থেকে যে টাকাটা নিয়েছে সেটা আর কি শোধ করবে। ঠিক আছে? এবার কত বছর পরে গিয়ে শোধটা করবে সেটা আমরা জানি না, সেটাই আমরা বার করব। তা প্রথমে আমরা ধরে নেব যে টি বছর পরে গিয়েও টাকাটা শোধ করবে, টি বছর পরে গিয়ে টাকাটা শোধ করবে। আচ্ছা, যদি আমরা 19-এরটা দেখি, সেখানে কি হচ্ছে? আর সমান সমান কত? 12%। পি সমান সমান কত? 2,40,000। ঠিক আছে? এবারে আমরা কি ধরছি? যে ধরি টি বছর পরে শোধ করবে। আচ্ছা, টি বছর পরে যখন শোধ করবে তখন সে আসলটা তো দেবেই, আসলের সাথে সাথে ওই টি বছরে যত সুদ হবে সেটাও দিতে হবে। তাহলে মোট সুদ প্লাস আসল দিতে হবে। এবার আমরা তাহলে প্রথমে কি করব? টি বছরের জন্য কত সুদ দিতে হবে সেটা বার করব। সেটা আমরা যদি বার করি সেটা আসবে তোমার হচ্ছে I = PRT/100। পি কত? 2,40,000 ইন্টু আর কত? আর হচ্ছে 12। টি ওরকমই থাকবে। এটা হলো। এবার এই যে এটা আমরা বার করলাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই যে সুদটা বার করলাম সেই সুদটা তাহলে হচ্ছে 24। এবার এটা যদি আমরা দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কেটে দিই সেক্ষেত্রে তাহলে আমাদের পড়ে থাকছে কত? 2,400 ইন্টু 12 ইন্টু টি। তাহলে এই যে 2,400 ইন্টু 12 ইন্টু টি, এটা আমাদের দেবে হচ্ছে টি। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ কি? তাহলে এটা দেবে 28,800 ইন্টু টি। ঠিক আছে? যদি আমরা এটা করি তাহলে টি বছর পরে সুদ যেটা দেবে সেটা হচ্ছে 28,800 ইন্টু টি। আর আমাদের আসল কত? আসল হচ্ছে এই 2,40,000 টাকা। তাহলে ও টি বছর পরে যে টাকাটা শোধ করবে সেটা হবে কত? 2,00,000। এই টাকাটা, তাহলে ও যে টি বছর পরে টাকাটা শোধ করবে সেটা হচ্ছে এই টোটাল টাকাটা, আসল প্লাস ওই আসলের ওপর সুদ, টি বছরে ওই আসলের ওপরে সুদ। তাহলে এই টোটাল টাকাটা ও ফেরত দেবে। আচ্ছা, এই যে টোটাল টাকাটা ফেরত দেবে, ও সেই টাকাটা তুলবে কোথা থেকে? ও বলছে যে আমি আজ ধার নিলাম, আজ থেকে টি বছর পরে গিয়ে আমি টোটাল টাকা শোধ করে দেবো। কিন্তু যে টাকাটা আমি শোধ করব সেই টাকাটা আমি বাড়ি ভাড়া থেকে তুলব, কিন্তু আমি বাড়ি ভাড়ার টাকাটা তুলব আজকের থেকে 1 বছর পরে গিয়ে। মানে তোমার একটা জিনিস এখানে ভাবো যে আজ আমি তোমার কাছ থেকে টাকা ধার নিলাম, আমি বললাম যে 5 বছর পরে গিয়ে আমি তোমার কাছে টাকা সমস্ত কিছু শোধবোধ করে দেব।
তার সাথে সাথে আমি তোমাকে এটা বললাম যে আজ তো আমি ধার নিচ্ছি, কিন্তু আজ থেকে 1 বছর পরে গিয়ে আমি বাড়ি ভাড়া দেব এবং সেই বাড়ি ভাড়ার টাকাটা তুলে আমি তোমাকে টাকাটা শোধ করব। এবার আমরা জানি যে আমি 5 বছর পরে গিয়েই টাকাটা শোধ করব, কিন্তু আমি বাড়ি ভাড়া দিচ্ছি আজ থেকে 1 বছর পরে। তাহলে আমি টোটাল বাড়ি ভাড়া পাবো ক বছর? 4 বছরের জন্য। তাহলে 4 বছরের জন্য আমি যে বাড়ি ভাড়াটা তুলব সেই টাকাটা দিয়েই আমি তোমার টাকাটা শোধ করব আজ থেকে 5 বছর পরে গিয়ে। বুঝতে পেরেছো জিনিসটা? তার মানে আমরা যদি টি বছর পরে গিয়ে টাকাটা শোধ করি বাড়ি ভাড়ার টাকা দিয়ে, এবং সেই বাড়ি ভাড়াটা আমি আজ থেকে 1 বছর পরে থেকে স্টার্ট করব, তাহলে আমি টোটাল ক বছরের জন্য বাড়ি ভাড়া পাচ্ছি? T-1 বছরের জন্য। তাহলে আমি আজ থেকে বছর পরে গিয়ে বাড়ি ভাড়া দেবো, তোমার সমস্ত টাকা শোধ করব, কিন্তু আমি আজকের থেকে 1 বছর পরে গিয়ে বাড়ি ভাড়া দেব এবং সেই বাড়ি ভাড়ার টাকা নিয়ে তোমার টাকা শোধ করব। তাহলে আমি টোটাল বাড়ি ভাড়ার টাকা পাচ্ছি ক বছর? 1 বছর কম, 1 বছর কম পাচ্ছি, তাই তো? তাহলে আমি যদি বছরে শোধ করি তাহলে আমি বাড়ি ভাড়া পাবো ক বছর? T-1 বছর, কারণ আমি 1 বছর পরে গিয়ে আমি বাড়ি ভাড়াটা দিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আচ্ছা, এটা মুছে দিচ্ছি আমি, ঠিক আছে? তাহলে বাড়ি ভাড়া পাবো ক বছর? T-1 বছরের জন্য বাড়ি ভাড়া পাবো, তাই তো? এবার এই বছরে আচ্ছা, প্রতি মাসে আমরা কত করে ভাড়া পাবো? 5,000। আচ্ছা সরি, এরকম না। আচ্ছা, কি বলছে যে প্রতি মাসে আমরা বাড়ি ভাড়া কত পাবো? 5,200 টাকা, তাই তো? এবার 1 মাসে যদি এত পাই, তাহলে 12 মাসে কত পাবো? 12 গুণ করতে হবে। তাহলে এইটা পাচ্ছি আমরা 1 বছরে বাড়ি ভাড়া। এবার আমরা টোটাল ক বছর বাড়ি ভাড়া পাবো? T-1 বছর। বছরে গিয়ে আমরা বাড়ি মানে ওই যে দেনাটা করেছিল সেই সমস্ত টাকাটা শোধ করব, কিন্তু আমরা সেইটা শোধ করবো হচ্ছে বাড়ি ভাড়ার টাকা দিয়ে। এবার সেই বাড়ি ভাড়া আমরা পাবো হচ্ছে T-1 বছর। তাহলে এটা হচ্ছে 1 মাসে বাড়ি ভাড়া, 12 দিয়ে গুণ করলে 1 বছরের বাড়ি ভাড়া, T-1 দিয়ে গুণ করলে T-1 বছরে কত বাড়ি ভাড়া পাবো সেটা। আর এই যে টাকাটা পেলাম, এই টাকাটাই দিয়ে আমরা দেনাটা শোধ করব। এবার আমরা অলরেডি বার করেছি যে আমাদের দেনা কত। আমাদের দেনা হয়েছিল 2,40,000 টাকা, যেটা আমাদের আসল, প্লাস আমাদের ওই 2,40,000 টাকার ওপরে যত আমাদের সুদ হয়েছিল সেটা হচ্ছে 28,800 ইন্টু টি। বোঝা গেল? তাহলে এই যে বাড়ি ভাড়ার টাকাটা তুললাম, এইটা দিয়েই এই যে তোমার সুদ, আসল প্লাস সুদ, এই টাকাটা শোধ করবে। তাহলে এই টাকাটা সমান সমান এই টাকাটা হবে। এবার এইটা যদি আমরা সলভ করি কার জন্য? টি এর জন্য, টি উত্তর আসবে হচ্ছে তোমাদের 9 বছর। তোমরা এই সলভটা করবে, টি সমান সমান কত বছর সেটা আমি বলে দিলাম, কিন্তু এইখান থেকে তোমরা এই ক্যালকুলেশনটা করবে। যদি তোমরা না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সেটা দেখিয়ে দেব, ঠিক আছে? তাহলে এটা 19-এর অঙ্কটা তোমাদের হয়ে গেল যে কি করতে হবে। এবারে আমাদের কি বলছে 20-র অঙ্কটা আমাদের যেটা বলছে সেটা হচ্ছে 2 বোন, মানে একজন বাবা আছে, সে হচ্ছে 2 বোনের জন্য টাকা আর কি ব্যাংকে জমা রাখবে এবং 18 বছর হলে দুজনেই পাবে 1,20,000 টাকা করে। একজনের বয়স যথাক্রমে 13, একজনের হচ্ছে 8 বছর, এবং বার্ষিক শতকরা সরল সুদের হার কত দেবে ব্যাংক? 10%। আচ্ছা, তাহলে প্রত্যেকে পাবে কত? 1,20,000 টাকা। আচ্ছা, তো রথিনবাবু যত টাকাই রেখেছিলেন সেটা আমরা জানি না, কিন্তু যখন ওই মেয়েদের 18 বছর বয়স হবে এবং হাতে 1,20,000 টাকা দুজনেই পাবে, তারা কি পাবে? রথিনবাবু প্রথমে যত টাকা রেখেছিল সেটা তো পাবেই, তার সাথে সাথে টাকাটা যে উনি রেখেছিলেন তার সুদটাও পাবে। বুঝতে পারছো আমি কী বলছি?
তাহলে ওই যে 1,20,000 টাকা, ওই 1,20,000 টাকার মধ্যে কিন্তু আসলও আছে যেটা রথীনবাবু রেখেছিলেন, প্লাস সুদও আছে রথীনবাবু যে টাকাটা রেখেছিলেন তার ওপরে। ক্লিয়ার? এবার আমরা তাহলে কি করব, যে প্রথম মেয়েটার ক্ষেত্রে ধরবো যে আসল হচ্ছে কত রেখেছিলেন উনি, 20 টাকা ধরি প্রথম মেয়ে। তাহলে প্রথম মেয়ের ক্ষেত্রে আমরা কি করছি, ধরছি আসল কি P1, ঠিক আছে। এবার বার্ষিক শতকরা সরল সুদের হার ওখানে বলে দিয়েছে যে 10%, ঠিক আছে। এবার আমরা এখানে কি করব, যে মেয়েদের প্রথম মেয়ের বর্তমান বয়স কত, 13 বছর, কিন্তু সে পাবে কত বছর পরে গিয়ে, সে যখন 18 বছর হবে। তাহলে বাকি রয়েছে ক বছর, 13 বছর তো এখন বয়স, কিন্তু সে হাতে পাবে টাকাটা কবে, যখন সে 18 বছর হবে। তাহলে বাকি রয়েছে এখন 5 বছর। তাহলে এখন তো বাবাটা জমা দিচ্ছে টাকাটা, রথীনবাবু এখন ব্যাংকে টাকাটা জমা দিচ্ছে, সেটা কত P1 টাকা। সেই টাকাটার ওপর এখন আগামী 5 বছরের জন্য সুদ, মানে সেটা সুদ হবে, এবং তারপরে P1 তো ফেরত পাবেই, P1-এর সাথে সাথে ওই 5 বছরে যে সুদটা পেয়েছে সেই সুদটাও পাবে। আর সেইটা টোটাল কত হবে, 1,20,000 টাকা। এবার আমরা সেটা কি করছি, টি তার মানে কত 5 বছর। এবার আমরা যদি এখানে সুদটা বার করি, P1 আর কত 10, টি কত 5/100 হলো। এবার প্রথমে তাহলে কত, P1 ছিল আসল, প্লাস এবারে ইন্টারেস্ট বা তোমার সুদ কত হয়েছে, আমি যদি এটা কেটে দিই, এটা কেটে দিই, 2 হচ্ছে। তাহলে P1/2, এই যে আই যেটা হচ্ছে তোমার সুদ, সেটা কি P1/2। তাহলে আমি আয়ের জায়গায় P1/2 লিখে দিচ্ছি। তাহলে এটা হয়ে গেল আসল, এটা হয়ে গেল সুদ। তাহলে টোটাল সেটা কত হচ্ছে, 1,20,000 টাকা, তাই তো? এটাই বলেছে যে যখন তার 18 বছর বয়স হবে, এখন তার 13 বছর বয়স, যখন তার 18 বছর বয়স হবে, মানে এখনও 5 বছর বাকি, ওই 5 বছরে ওই P1 টাকার উপর 10% হারে সে সুদ পাবে হচ্ছে P1/2। তাহলে আসল যেটা হচ্ছে P1 রথীনবাবু রেখেছিলেন ব্যাংকে, সেটা প্লাস তার উপরে যে সুদ পেয়েছে সেটা, টোটাল করে 1,20,000 টাকা প্রথম মেয়ের হাতে দেওয়া হবে 18 বছর বয়স যখন তার হবে। এবার এটা যদি আমরা করি তাহলে কি চলে আসবে, 3P1 আসবে, আর দুইটার দিকে যদি গুণ হয়ে যায় 24, তাহলে P1 সমান সমান কত, 80,000 টাকা। তাহলে প্রথম মেয়েটার জন্য রথীনবাবু ব্যাংকে 80,000 টাকা রেখেছিলেন। এবার দ্বিতীয় মেয়ের জন্য আমরা এটা বার করব। প্রথম মেয়ের বদলে এবার এটা দ্বিতীয়, আর এটা P2 হয়ে গেল, ঠিক আছে। এবার প্রথম মেয়ের বয়স, দ্বিতীয় মেয়ের বয়স এখন কত 8, সে যখন 18 বছর হবে তখন টাকাটা পাবে। তাহলে এখন 10 বছরের জন্য এই P2 টাকার ওপর 10% হারে সুদ পাবে। তাহলে সেইটা যদি আমরা বার করি, P2 ইন্টু আর কত 10 ইন্টু টি কত 10/100, তাহলে এটা কেটে গেল। তাহলে I = P2 হয়ে গেল। তাহলে আসল 18 বছর যখন তার হচ্ছে, সে এবার কোন টাকাটা তুলতে পারবে, সেটা হচ্ছে আসল প্লাস ওই আসলের ওপর এই 10 বছরে 10% হারে যে সুদটা পেয়েছে সেটা কত P2, এবং আমাদের অঙ্কে সেটা বলেছে কত পাবে সে অ্যাকচুয়ালি, 1,20,000 টাকা। তাহলে আমরা সমান করে দেবো। এবার তাহলে 2P2 হলো সমান সমান P2 সমান সমান 6,000 টাকা। তাহলে আমাদের দ্বিতীয় মেয়েটা 6,000 টাকা পাবে। তাহলে এখানে তোমাদের যে সরল সুদ কষার বড় অঙ্কগুলো হয়ে গেল। এবার পরের ভিডিওতে আমরা শর্ট কোশ্চেনগুলো করিয়ে দেব। আর হ্যাঁ, বুঝতে না পারলে তোমরা কমেন্ট করে জানাবে। খুব কমজনই দেখছে আমি জানি, কিন্তু
যদি কেউ এই শেষ পর্যন্ত এসে পৌঁছাও তাহলে এক তো তার অনেক ধন্যবাদ, সে আমার ভিডিওটা পুরো দেখেছে। আর আমি আশা করবো যে তোমরা ফিডব্যাক দেবে যে আমার কীভাবে আরও ইমপ্রুভ করা উচিত, তোমাদের কোথায় প্রবলেম হচ্ছে তোমরা সেটা কমেন্ট করে জানাবে। মানে তাহলে আমি সেইভাবে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব। এবং থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, যদি কেউ দেখে থাকো থ্যাংক ইউ।